নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, ললিত ভবন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার ভুতুড়ে গল্প, ললিত ভবন। সদ্য চাকরি থেকে অবসর নেওয়ার পর ব্রিগেডিয়ার সৈকত সমাদ্দার ভাবছিলেন অবসরের দিনগুলো কোথায় কেমনভাবে কাটাবেন। চাকরি জীবনে দিন কেটেছে একেবারে ঘড়ির কাঁটা ধরে। একদিনের জন্য অনিয়ম হয়নি। কখনো কখনো সীমান্তে গণ্ডগোল বাঁধলে তখন তো আলাদা ব্যাপার। উত্তেজনা, সীমান্ত রক্ষার তদারকি, ম্যাপ খুলে অধস্তনদের সঙ্গে আলোচনা, এইসব করতে করতেই অনেক বছর কেটে গিয়েছে। এই একঘেয়ে জীবন থেকে যখন মুক্তি মিলল, সৈকত সমাদ্দার ভাবলেন এবার জীবনটা অন্যরকমভাবে কাটাবেন। কিন্তু সেই অন্যরকমটা কেমন? সেই কথাটা ভাবতে ভাবতেই একদিন কাগজে একটা ছোট্ট বিজ্ঞাপন চোখে পড়ল। সেই বিজ্ঞাপনখানা দেখে তিনি স্ত্রীকে বললেন, জানো, দক্ষিণ বারাসাতের একটা জায়গার নাম নাইয়ার চক। ওই নাইয়ার চকে একটা ভুতুড়ে বাড়ি বিক্রি আছে। কাগজে বিজ্ঞাপন দিয়েছে, চলো একবার গিয়ে বাড়িটা দেখে আসি, পছন্দ হলে কিনে নেব। সৈকত সমাদ্দারের স্ত্রী সুনন্দা বললেন, বাড়ি দেখতে যাওয়ার আগে ভালো করে ভেবে নাও, যদি পছন্দ হয়ে যায় তবে কি সত্যি কিনবে? সৈকত সমাদ্দার উত্তর দিলেন, কিনলে ক্ষতি কি? সুনন্দা চোখ বড় বড় করে স্বামীর দিকে তাকালেন, পরে বললেন, ভূতদের সঙ্গে থাকতে পারবে? সৈকত সমাদ্দার বললেন, ধর, ভূত টুত সব বাজে ব্যাপার। তাছাড়া একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ভূতের সঙ্গেই তো আমাদের দিন কাটছে। চেহারা বদলে গিয়েছে বলে চিনতে পারছি না। ওই বাড়িটি এক ধরনের হেরিটেজ বিল্ডিং। ওই সব বাড়িও এক অর্থে বিরল প্রজাতির মতো। কেউ কিনে ফেলার আগে এই বাড়িটা আমি কিনে রাখতে চাই। সুনন্দা বললেন, তবে চলো দেখে আসি। অন্য 10 জন মহিলার মতো সুনন্দা দেবী আদৌ ভূতে ভীত নন, বরং তার দীর্ঘদিনের শখ বাঘ, সিংহ, গন্ডার, জলহস্তী ইত্যাদি প্রাণীদের দেখার জন্য যেমন বড় বড় শহরে পশুশালা আছে, তেমনি যদি প্রত্যেক শহরে একটা করে ভূতশালা থাকতো তবে টিকিট কেটে সেই ভূতদের চাক্ষুষ করে আসা যেত। এবার নাইয়ার চকের ভূতলা বাড়িতে গিয়ে যদি খান কয়েক সত্যিকারের ভূত দেখা যায়। এক রবিবার সকালে একখানা কোয়ালিশ গাড়ি করে ওরা রওনা হলেন। সঙ্গে ড্রাইভার হনুমান সিংহ, ভাগ্নে নিতাই আর বাঘা। বাঘা কোনো সূত্রেই সৈকতবাবুর আত্মীয় নয়, কিন্তু ছেলেটি শক্তিধর এবং হরবোলা। যে কোনো পাখি অথবা জন্তু জানোয়ারের ডাক সে ডাকতে পারে। লাদাখ থেকে ছেলেটিকে সৈকতবাবু সঙ্গে এনেছিলেন, সেই থেকে এই বাড়িতেই আছে। ওর বাঘের ডাক শোনবার মতো, একেবারে নিখুঁত। এত নিখুঁত যে একবার সুন্দরবনে সৈকতবাবুর সঙ্গে বেড়াতে গিয়ে এমন একখানা ব্যাঘ্র গর্জন গর্জে ছিল যে উঁচু টঙের ওপর দাঁড়িয়ে থাকা পাহারাদার বন্দুক সমেত গড়িয়ে নিচে পড়ে গিয়ে ঝাড়া 1 ঘন্টা মাটিতে শুয়ে কেঁপেছিল। সৈকতবাবুর মতে মানবদেহে এত দীর্ঘস্থায়ী কম্পন দেখা তো দূরের কথা, শোনাও যায়নি। ভালো বাঘের ডাক ডাকতে পারত বলে ওর ডাক নাম হয়ে গিয়েছিল বাঘা। সকালে রওনা দিয়ে দুপুর নাগাদ সেই ভূতের বাড়িতে পৌঁছনো গেল। সাদা রঙের বিশাল বাড়ি, বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। কালো রঙের লোহার গেটের ওপর ছোট্ট একটা টিনের বোর্ডে সতর্কবাণী লেখা। যেমন অনেক বাড়িতে থাকে কুকুর হইতে সাবধান, তেমনি এই বাড়ির গেটে লেখা
ভূত হইতে সাবধান। গেটের গায়ে একটা নাইলনের দড়ি ঝুলছে। সৈকতবাবু দড়ি ধরে টান দিতেই বাড়ির মধ্যে ঢং ঢং করে ঘণ্টার ধ্বনি হলো। তারপরেই দীর্ঘ চেহারার এক ভদ্রলোক দোতলার বারান্দায় এসে গেটের দিকে তাকালেন। সৈকতবাবু এবং তাঁর স্ত্রী, এমনকি গাড়ির ড্রাইভার হনুমান সিংহ, ভাগ্নে নিতাই আর বাঘা, সকলেই অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলেন। ফর্সা লোক জীবনে অনেক দেখেছেন, কিন্তু এমন চুনকাম করা ফর্সা মানুষ কখনো দেখেননি। শখের নাটকে, বিশেষ করে মিশর কুমারী নাটকে, মিশরের ফারাও রামেশিসের ঢোলা ওভারকোটের মতো একটা পোশাক। বারান্দার উপর থেকেই জিজ্ঞেস করলেন, কাকে চাই? সৈকতবাবু বললেন, আমরা কাগজের বিজ্ঞাপন দেখে আসছি, এই বাড়িটা নাকি? দোতলার বারান্দায় দাঁড়ানো ভদ্রলোক বলে উঠলেন, ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আপনি খদ্দের সেটা বললেই মিটে যায়। এবার দোতলার একটা ঘরের দিকে তাকিয়ে হাঁক দিলেন, হারু, যা বাবা, গেটটা খুলে দিয়ে আয়, খদ্দের এসেছে। একটি অল্প বয়সী ছেলে এসে লোহার গেটটা খুলে দিতে দিতে বলল, আমার সঙ্গে আসুন। দোতলায় উঠে এসে একটা ঘরের সামনে দাঁড়ালেন। হারু নামের ছেলেটি একটা ঘরের দরজা খুলে দিয়ে বলল, বসুন, স্যার আসছেন। বেশ বড় সাইজের একটা ঘর। ঘরের আসবাবপত্র সবই সাবেকি আমলের। ঘরের মধ্যে শ্বেতপাথরের গোল টেবিল, টেবিল ঘিরে খান পাঁচেক চেয়ার। হারু যেতে যেতে দরজা থেকে ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করল, কি পান করবেন, চা না শরবত? সৈকতবাবু বললেন, চা। হারুর প্রশ্ন, চিনি ও দুধ সহযোগে নাকি? হারু কথা শেষ করার আগেই সৈকতবাবু বললেন, চিনি চলবে, কিন্তু দুধ চলবে না। হারু চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই 5 কাপ চা টেবিলে এসে গেল। এত তাড়াতাড়ি কে চা করল আর কেই বা দিয়ে গেল, সেটা ঘরের মধ্যে উপস্থিত 5 জনের কেউই বুঝতে পারলেন না। সম্ভবত সেই কারণেই সকলে সকলের দিকে তাকালেন। শুধু সৈকতবাবুর ভাগ্নে নিতাই বলল, মামা, এত তাড়াতাড়ি 5 কাপ চা তো জংশন স্টেশনেও বানিয়ে দিতে পারে না। সৈকতবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, আমরা এখন কোথায় বসে আছি তা জানিস? হ্যাঁ, স্থান মাহাত্ম্য বলে একটা কথা আছে, সেটা ভুলিস না। একটু পরেই আবার সেই চুনকাম করা দীর্ঘদেহী ভদ্রলোক এলেন। সকলের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করলেন। হারু ওই ভদ্রলোকের জন্য একখানা চেয়ার এনে পেতে দিল। ভদ্রলোক চেয়ারে বসতে বসতে বললেন, বাড়িটা যখন কেনার শখ হয়েছে তখন ওপর নিচ একটু ঘুরে টুরে দেখবেন না? সৈকতবাবু বললেন, সেসব পরে হবে, আমি আপাতত বায়না করে যেতে চাই, যাতে অন্য কেউ এসে। ভদ্রলোক বললেন, আপনাদের বুঝি ভূত দেখবার শখ হয়েছে? হওয়াই স্বাভাবিক, ওরা সংখ্যায় অনেক, কিন্তু অনেক হলে কি হবে? ওদের যে দেখা যায় না, যা আছে অথচ দেখা যায় না, তার প্রতি মানুষের আকর্ষণ বেশি। সৈকতবাবু বললেন, আমি কিন্তু বায়না করব বলে কিছু টাকা সঙ্গে নিয়ে এসেছি। ভদ্রলোক বললেন, তা বেশ করেছেন, তবে না আনলেও চলতো। মানুষের কথার নড়চড় হয়, কিন্তু ভূতদের কথার নড়চড় হওয়ার জো নেই। এতেই বোঝা গেল ভূতেদের সঙ্গে আপনার এই প্রথম কাজ কারবার। তবু আমার পক্ষে যা জানানো প্রয়োজন সেগুলো জানিয়ে রাখছি। সৈকতবাবু এবং অন্যরা আগ্রহ নিয়ে ভদ্রলোকের দিকে তাকালেন। ভদ্রলোক বললেন, এই বাড়িটা 3 তলা, 2 তলা আর 3 তলায় মোট 8খানা ঘর, কিন্তু 1 তলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যে 5খানা ঘর আছে, সে ঘরগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। সৈকতবাবু প্রশ্ন করলেন, কেন? বাড়ি কিনলুম আমি,
অথচ একতলার ঘর ব্যবহার করতে পারবো না কেন? ভদ্রলোক বললেন, কলকাতা থেকে এতটা পথ ঠেঙিয়ে এসে যখন ভুতুড়ে বাড়ি কিনতে চলেছেন, তখন কি একবারও ভাববেন না গোটা বাড়ির সব ঘর আপনাদের দখলে চলে গেলে ওই বেচারাগুলো 14 পুরুষের আশ্রয় ছেড়ে যাবে কোথায়? হ্যাঁ, হতে পারে ভূত, কিন্তু তাই বলে কি ওদের প্রতি সমাজের কোনো দায়িত্ব নেই? ভূত কি গাছে ফলে? মানুষ থেকেই তো ভূত। কে বলতে পারে ওদের মধ্যে আপনার পূর্বপুরুষদের কেউ নেই? সৈকতবাবু ভেবে দেখলেন কথাটা অগ্রাহ্য করার মতো নয়। তাছাড়া ভূত সম্প্রদায় খেপে গিয়ে বিদ্রোহ করে কিনা, কিংবা ভূত আন্দোলন, পথ অবরোধ, অর্থাৎ যা যা মানুষ করে, ভূত যদি তাই করতে পারে এবং করতে থাকে, তবে তো ভয়ঙ্কর ব্যাপার। পুলিশ প্রশাসন আর আইন তো তাদের ধরবে না, উল্টে তারা এসে ধরবে সৈকতবাবুকে। তবে এটাও তো ঠিক, ভুতুড়ে বাড়িতে যদি ভূতই না থাকে, তবে আর ভুতুড়ে বাড়ি কিনে কি লাভ? এই সব কথা ভাবতে ভাবতেই সৈকতবাবু ভদ্রলোকের দিকে চোখ ফেরালেন। একটু কেশে নিয়ে গলাটা পরিষ্কার করে সৈকতবাবু বললেন, আপনার কথার মধ্যে যুক্তি আছে। বেশ, নিচের ঘরগুলো ছেড়ে দেব, ভূতবাবুরা ওখানে থাকুন। এত কাছাকাছি থাকবে, কিন্তু কোনো অনিষ্ট করবে না তো? ভদ্রলোক একটু হেসে বললেন, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বাড়ি বিক্রি হলেও আমি তো পুরো টাকা শোধ না হওয়া পর্যন্ত চিলেকোঠাতেই থেকে যাব। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ ছাড়া মানুষের বড় রকমের অনিষ্ট কেউ করতে পারে না। ভূতের সাধ্য কি যে পৃথিবী জুড়ে দুটো বিশ্বযুদ্ধ বাধায়? হ্যাঁ? সৈকতবাবুর স্ত্রী বললেন, আপনি কতদিন ধরে এই বাড়িতে আছেন? আপনার পরিবারের? ভদ্রলোক মাথা নাড়তে নাড়তে বললেন, আমার পরিবারের কেউ নেই, অর্থাৎ কেউ বেঁচে নেই, সকলেই মারা গিয়েছে। এই বাড়িটা আমি তৈরি করেছিলাম। বাড়িটার নাম ললিত ভবন। আমার ছেলেরা নামটা রেখেছিল। আর ললিত মোহন রায় অনেক কাল আগে গত হয়েছে, কিন্তু আমার ছেলেদের দেওয়া নামটা রয়ে গিয়েছে। সৈকতবাবু বড় বড় চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনার ছেলেদের দেওয়া নাম মানে? সেই ভদ্রলোক বললেন, মানে খুব সোজা, আমার নামই ললিত মোহন রায়। 71 বছর 5 মাস 14 দিনে আমি মারা যাই কলকাতার বেনেটোলায়। তারপর ফিরে আসি এই ললিত ভবনে। এখানে যারা থাকে তারা কোনো না কোনো সূত্রে আমার আত্মীয়, স্নেহভাজন বা জ্ঞাতি। মানুষের মধ্যে একান্নবর্তী প্রথা ভেঙে গেলেও আমাদের ভূত সমাজে কিন্তু সে প্রথা এখনো লুপ্ত হয়নি। আমরা মিলেমিশে ভালোই আছি। সুনন্দা দেবী বললেন, দেখুন, জীবনে অনেক কিছু দেখেছি, অনেক দেশ, অনেক রকমের মানুষ, অনেক সুন্দর সুন্দর জিনিস, কিন্তু কখনো ভূত দেখিনি। তাই ভূত দেখবার বড্ড শখ। ভদ্রলোক একটু আগে যিনি নিজেই বললেন 71 বছর 5 মাস 14 দিন আগে তিনি মারা গিয়েছেন, সেই ললিত ভূত মহাশয় বললেন, তা কেন হবে? মনে করে দেখুন, অনেক জিনিসই আপনি এবং আপনারা কখনো দেখেননি। অফিস টাইমে ফাঁকা বনগা লোকাল, মন্দিরে মন্দিরে জাগ্রত ভগবান, এরকম বহু জিনিস আছে, কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না। সৈকতবাবু বললেন, আমরা এখানে হয়তো সারা জীবন থাকবো না, এখন গোড়ার দিকে কিছুদিন থাকবো, তারপর কলকাতায় চলে যাব। হয়তো মাঝে মাঝে 2-3 দিনের জন্য আসা হবে। ললিতবাবু মাথা নেড়ে বললেন, পারবেন না, কিছুতেই পারবেন না। সৈকতবাবু প্রশ্ন করলেন, কেন পারবো না কেন? ললিতবাবু বললেন, ইন জেনারেল সব ভূতরাই খুব স্নেহপ্রবণ হয়, মানুষকে খুব ভালোবাসে,
অথচ নানা সময়ে নিতান্ত অকারণে ভূতদের নিয়ে ঠাট্টা তামাশা, তাদের কণ্ঠস্বরের বিকৃতি ঘটানো এবং লম্বা লিকলিকে হাত পা কল্পনা করে তাদের চেহারাকে বিচিত্র দর্শন করার বদ মতলব তো মানুষের মাথা দিয়েই বেরিয়েছে। অথচ কত সুন্দর সুন্দর চেহারার ভূত আর ভূতনি অর্থাৎ পেতনি বোনেরা আছে, সে খবর কি মানুষ রাখে? হ্যাঁ? সৈকতবাবু বললেন, তাহলে এখানে ভূতের সন্ধান পাবো, কি বলেন? ললিতবাবু বললেন, হায় রে মানুষ, এখনো সন্দেহ গেল না? এই যে আমি আপনার সামনে বসে আছি, এই আমিটা বর্তমানে কে এবং কি? দিন, বায়নার টাকা দিন। এবার যেন কুয়াশার মতো একটা পাতলা ভয় ওদের 5 জনের শরীরকে আস্তে আস্তে জড়িয়ে ধরেছে। সৈকতবাবু নিজের ব্যাগ থেকে টাকার বান্ডিলটা বের করে বললেন, বায়নার জন্য 10,000 টাকা এনেছি, চলবে তো ললিতবাবু? ললিতবাবু বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কতকাল পরে একজন মানুষের কণ্ঠে ললিতবাবু সম্বোধনটা শুনলুম। প্রাণ মন জুড়িয়ে গেল। দাঁড়ান, আমি অ্যাডভান্স নেওয়া রসিদটা নিয়ে আসি। এক পলকে উধাও হয়ে গিয়ে একটু পরেই ফিরে এলেন। জামার পকেট থেকে এক টুকরো কাগজ বের করতে করতে বললেন, এইসব রসিদ শৈশাবুত দলিল আমাদের সমাজে চলে না। আমরা সব কাজ করি মুখের কথায়, কিন্তু মানুষের সঙ্গে এবার কারবার করতে নেমে সেই মানুষের নিয়ম অনুসারেই করতে হলো। অথচ দেখুন, অত লেখাপড়া দলিল দস্তাবেজ সব থাকা সত্ত্বেও সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে মামলা, মা ছেলেতে মুখ দেখা দেখি বন্ধ। ছি 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 ছি, এরা আবার মানুষ? যাগ্গে, টাকাটা দিন। ললিতবাবু এবার সৈকতবাবুর দিকে হাত বাড়ালেন। আগেই বলেছি, মিশরের ফারাও রামেসিসের ঢোলা ওভারকোটের মতো একটা পোশাকে তাঁর সর্বাঙ্গ ঢাকা ছিল। পোশাকের বাইরে ছিল গলা, মুখ আর মাথার ওইটুকু অংশই দেখে মনে হয় চুনকাম করা। এবার ঢোলা পোশাকের ভিতর থেকে বেরিয়ে এলো মেদ বর্জিত একটি কঙ্কাল হাত। সেই কঙ্কাল হাতের আঙুলে একটি হীরের আংটি জলজল করছে। টাকা দিতে গিয়ে সৈকতবাবুর ভিতরটা থরথরিয়ে কেঁপে উঠল। যদিও ললিতবাবু ইতিপূর্বেই নিজে ঘোষণা করেছিলেন তিনি 71 বছর 5 মাস 14 দিনে মারা গিয়েছেন, কিন্তু সেটা কত বছর আগে সেই হিসেবের চেয়ে জরুরি তথ্য এবং অতি বাস্তব ঘটনা হলো তিনি অর্থাৎ সৈকতবাবু এখন এই মুহূর্তে একটি জ্যান্ত ভূতের সামনে বসে। সেই জ্যান্ত ভূত তাঁর দিকে হাত বাড়িয়ে আছেন বাড়ি বিক্রির অ্যাডভান্স টাকার জন্য। সৈকতবাবু যেই টাকার বান্ডিলটা ওই মেদবর্জিত কঙ্কাল হাতের উপর দিলেন, ঠিক তখনই সম্ভবত বিষম ভয় পেয়ে হনুমান সিংহ একটা প্রচণ্ড লাফ দিয়ে প্রথমে ঘরের দরজায়, তারপরেই সিঁড়ি বেয়ে গড়িয়ে একেবারে একতলার উঠোনে। সৈকতবাবু অনুমানে বুঝলেন হনুমান নির্ঘাত সিঁড়ি দিয়ে গড়িয়ে নেমেছে, কেননা সিঁড়ি ভেঙে এত তাড়াতাড়ি নামা সম্ভব নয়। সৈকতবাবু দোতলা থেকে ঝুঁকে পড়ে হনুমান সিংহকে দেখতে দেখতে বললেন, আমার ড্রাইভারটা মরে গেল নাকি? ললিতবাবু আশ্বাস দিয়ে বললেন, আর ললিত ভবনে মরা মানুষরাই আসে, এখানে এসে কেউ মরে না। তাছাড়া একতলায় আমাদের একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে, ওটা হালদার সামলান। সৈকতবাবু একটা ঢোক গিলে বললেন, এখানে যদি মরা মানুষরাই আসে তাহলে আমরা এলাম কেমন করে? ললিতবাবু বললেন, মানুষের কাছে যেমন অতিথি আসে আমাদের কাছেও তেমনই অতিথি আসে। এখানে এসে বসবাস করলে দেখবেন ভূত সম্পর্কে অনেক ধারণা বদলে গিয়েছে। যেমন হালদার বাবু সেই কবে থেকে মরবো মরবো করছেন, কিন্তু মরণ আর হচ্ছে না।
কেন জানেন? সৈকতবাবু বললেন, কেন? ললিতবাবু উত্তর দিলেন, এটা হলো ভূত জোন। বাবা ভোলানাথের দৃষ্টি আছে এই বাড়ির ওপর। যমরাজের মৃত্যুদূতের সাধ্য নেই এখানে কারো গায়ে হাত দেয়। বাড়ির মেন গেট অতিক্রম করতে পারবে না, বাড়িতে ঢোকা তো দূরের কথা। কথা শেষ করেই ললিতবাবু বললেন, কলকাতা থেকে বেরিয়েছেন নিশ্চয়ই সকাল সকাল, যেতেও তো অনেকটা সময় লাগবে। তাই বলি কি, ললিত ভবনে দ্বিপ্রাহরী কাহারটা সেরে গেলে হতো না? সৈকতবাবুরা সকলেই সকলের দিকে তাকালেন। ভুতুড়ে বাড়ি কেনা এক জিনিস, আর ভূতের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করা একেবারে অন্য জিনিস। সৈকতবাবু দেখলেন তার স্ত্রী চোখের ইশারায় তাঁকে ডাকছেন। ডাকছেন মানে কাছে ডাকছেন। সৈকতবাবু গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালেন। সুনন্দা দেবী স্বামীর হাতে চিমটি কেটে তাঁর দৃষ্টি নিজের দিকে ফেরালেন। চোখের ইঙ্গিতে বারান্দায় নিয়ে গিয়ে বললেন, তোমার দৌলতে দেশ বিদেশের কত রান্নাই তো খেয়েছি, কখনো ভূতের রান্না খাইনি। ওদের রেসিপিটা বড্ড জানতে ইচ্ছে করছে। মিসেস গুপ্তর সাপ্তাহিকে আমি তো রান্নাঘর কলমটা লিখি, ওখানে যদি ভূতের রান্নার রেসিপি লিখতে পারি তাহলে একেবারে ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে। তুমি দুপুরে ভূতদের সঙ্গে খেতে রাজি হয়ে যাও। সৈকতবাবু ভাবলেন, একটু দোনা মোনা করে ললিতবাবুকে বললেন, আপনার প্রস্তাব উপেক্ষা করতে পারলাম না। আমরা আপনার কথা মতো দ্বিপ্রাহরী কাহারটা করেই যাব। ললিতবাবু খুশি হয়ে বললেন, এই তো খাঁটি মানুষের মতো কথা। ওরে হারু, আরো 5খানা পাতা পাততে হবে। তবে হ্যাঁ, যে বেচারি গিমি কুমড়োর মতো সিঁড়ি দিয়ে উঠোনে গড়িয়ে পড়েছে তার কারেন্ট কন্ডিশনটা কেমন সেটা দেখে পাতা পাতার আয়োজন করো। এতক্ষণ পর সকলেই বুঝতে পারলেন হারুও সম্ভবত মানুষ নয়। সৈকতবাবু নিজের মনেই নিজের ভাবনাটাকে সংশোধন করে নিয়ে মনে মনে বললেন, সম্ভবত শব্দটা এক্ষেত্রে ব্যবহার করার কোনো সুযোগই নেই। হারু নির্ঘাত ভূত। মৃত্যুর আগে যে নাম থাকে, ভূত হওয়ার পর সেই নামেই ভূত রেজিস্ট্রারে ভূতদের নাম তোলা হয়। হারু চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ ফিরে এলো। ফিরে এসেই সে মানুষের মতো কাঁপতে লাগলো। সৈকতবাবু লক্ষ্য করলেন হারু কিছু একটা বলতে চাইছে, কিন্তু সে বলতে পারছে না। ভূতদের কি সেরিব্রাল হয়? ওটি হলেই তো কথা জড়িয়ে যায়। হারু ভূতের হলো কি? ললিতবাবু এগিয়ে এসে কম্পনরত হারুকে জোরে একটা ঝাঁকুনি দিতেই হারুর হাড়ে হাড়ে ধাক্কা লেগে ঠকাঠক শব্দ উঠল। আর তখনই হারু বলে উঠল, স্যার, বৌদি আসছেন। ললিতবাবু অস্ফুটে আর্তনাদ করে বলে উঠলেন, কি সর্বনাশ! সে তো তালডাঙ্গায় গিয়েছিল বোনপোর বাড়িতে, আজ তো আসার কথা নয়। হারুর সর্বাঙ্গ জুড়ে হাড়ে হাড়ে ঠোক্কর লেগে হাড় তরঙ্গ বেজে যাচ্ছিল। ওই শব্দ তরঙ্গের মধ্যেই হারু বলল, আসার কথা নয়, কিন্তু এসে পড়েছেন, আমি এবারে যাই। হারু এক দৌড়ে যেন পাখির মতো ফুরুত করে পালিয়ে গেল। অনুনয় ভরা কণ্ঠে ললিতবাবু বললেন, আমাকে একা ফেলে যাস না। একা পেলে আমাকে আর আস্ত রাখবে না। কৌতূহল চাপতে না পেরে সৈকতবাবু বললেন, এত ভয় কার জন্যে? কে আপনাকে আস্ত রাখবে না? ললিতবাবুর কাতর কণ্ঠের উত্তর, জগৎ সংসারে মানুষ টু ভূত, বিড়াল ছানা টু হস্তি শাবক, সকলেই যাকে ভয় করে। সৈকতবাবুর প্রশ্ন, কিন্তু তিনি কে? ললিতবাবুর ধুতির কোঁচা সামলে দৌড় দেওয়ার আগে উত্তর দিলেন,
প্রত্যেকের নিজের স্ত্রী। এই একটা ব্যাপারে ভূত আর মানুষে কোনো পার্থক্য নেই। সুনন্দা দেবী ভূতের রান্নার রেসিপিটা জানতে না পেরে বড়ই মন মরা হয়ে পড়েছিলেন। ললিতবাবু চিলেকোঠায় তরতর করে উঠে যাওয়ার আগে সুনন্দা দেবীকে বলে গেলেন, সরি ম্যাডাম, পরে যখন আসবেন তখন অনেক রকম ভূত রান্নার রেসিপি বলবো। আজ হাতে সময় সংক্ষেপ, শুধু একটা স্পেশাল ব্রেকফাস্টের কথা বলি। পান্তা ভাত সঙ্গে মিষ্টি দই আর ভূতের গপ্প লিখিয়েদের ডান হাতের কবজির কাবাব। আর কোনো কথা বলার সুযোগ কেউ পেল না। নিচ থেকে সিঁড়ি দিয়ে একটা দপাদপ আওয়াজ উঠে আসছে। সুনন্দা দেবী তাঁর স্বামীর দিকে কঠোর চোখে তাকিয়ে কড়া গলায় বললেন, ওখানে দাঁড়িয়ে না থেকে থামের আড়ালে লুকো। সুনন্দা দেবীর কঠিন গলার এই হুকুম অমান্য করার সাহস ব্রিগেডিয়ার সৈকত সমাদ্দারের ছিল না। ভূত আর মানুষের এই একটা জায়গায় কি আশ্চর্য মিল!